ওনার ওনার শেখ হাসিনার বিরোধী নেত্রী ওনার একটা পার্সোনাল বডিগার্ড ছিল, আপনার হয়তো মনে আছে, ল্যান্স নায়ক মাহবুব। মাহবুব ইজ দ্য অনলি পার্সন যে যে যাকে বলা হয়েছে, তদন্তে দেখেছি যে তাকে হি ওয়াজ শট ডেড বাই রিভলভার, মানে পিস্তলের গুলি দ্বারা সে নিহত হয়েছে। তো আপনারা জানেন পিস্তলের গুলি ইয়ে থাকে, সাধারণত পিস্তল বা রিভলভারের রেঞ্জ থাকে 15 থেকে 20 গজ। তো আর সবাই হতাহত গ্রেনেড স্প্রিন্টারে হলেও উনি কিন্তু নিহত হয়েছেন গুলিতে। সেই গুলিটা কোত্থেকে কিভাবে আসলো, তখন একটা কথা চাউর হয়ে গেছিল যে উনি হয়তো বুঝতে পেরেছিল যে এই ঘটনাটা কিভাবে হচ্ছে বা কি কারণে হচ্ছে, সেই কারণে হয়তো হয়ে থাকতে পারে। এটা একটা ন্যারেটিভ, ওটা ওইদিকে আছে। 19 এবং 20 তারিখে 19 এবং 20 তারিখেই হত্যাকারীরা ওই যে যে ইসলামিক জঙ্গি যে নাম দিয়েছে, যে কি সব নামটা এদের আবিষ্কার, হুজি টুজি, এগুলা আগে আমাদের দেশে ছিল না, এখনো আছে না নাই, যে সেটা একটা বক্তব্য আমাদের একজন এডিশনাল আইজি সাহেব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, দেখাবো আপনাদের 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। এই গ্রেনেড হামলায় কারা কারা জড়িত ছিল এবং এই গ্রেনেড হামলা আসলে কেন করা হয়েছিল, এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এবং এই গ্রেনেড হামলা নিয়ে টকশোতে রাজনীতিবিদরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এ বিষয় নিয়ে তারা মুখ খুলেছেন। এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পর থেকে কিন্তু এক এক করে সমস্ত দুর্নীতি কিন্তু বেরিয়ে আসছে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। এই 21 আগস্ট কিভাবে গ্রেনেড হামলা হয়েছিল এই বিষয়টুকু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই টকশোটি দেখলে। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। ওনার শেখ হাসিনার বিরোধী নেত্রী ওনার একটা পার্সোনাল বডিগার্ড ছিল, আপনার হয়তো মনে আছে, ল্যান্স নায়ক মাহবুব। মাহবুব ইজ দ্য অনলি পার্সন যে যে যাকে বলা হয়েছে, তদন্তে দেখেছি যে তাকে হি ওয়াজ শট ডেড বাই রিভলভার, মানে পিস্তলের গুলি দ্বারা সে নিহত হয়েছে। তো আপনারা জানেন পিস্তলের গুলি ইয়ে থাকে, সাধারণত পিস্তল বা রিভলভারের রেঞ্জ থাকে 15 থেকে 20 গজ। তো আর সবাই হতাহত গ্রেনেড স্প্রিন্টারে হলেও উনি কিন্তু নিহত হয়েছেন গুলিতে। সেই গুলিটা কোত্থেকে কিভাবে আসলো, তখন একটা কথা চাউর হয়ে গেছিল যে উনি হয়তো বুঝতে পেরেছিল যে এই ঘটনাটা কিভাবে হচ্ছে বা কি কারণে হচ্ছে, সেই কারণে হয়তো হয়ে থাকতে পারে। এটা একটা ন্যারেটিভ, ওটা ওইদিকে আছে। 19 এবং 20 তারিখে 19 এবং 20 তারিখেই হত্যাকারীরা ওই যে যে ইসলামিক জঙ্গি যে নাম দিয়েছে, যে কি সব নামটা এদের আবিষ্কার, হুজি টুজি, এগুলা আগে আমাদের দেশে ছিল না, এখনো আছে না নাই, যে সেটা একটা বক্তব্য আমাদের একজন এডিশনাল আইজি সাহেব উনি স্টাফ কলেজে যে বক্তৃতায় বলেও ফেলেছিলেন। যাই হোক, ওটা মুখ ফুটকে বলার পরে আবার উনি আবার বলছেন যেটা নিয়ে তোমরা বাইরে আলোচনা করো না। কালু নামের যে ছেলেটা 164 করেছে, সে আপনার ওই সময় দ্য টাইম অফ অকারেন্স রমনা থানা পুলিশের কাস্টডিতেই ছিল। যে লোক ওই সময় রমনা থানা পুলিশের কাস্টডিতে, তাহলে সে কিভাবে যে হামলা করলো বা সেভাবে 164 করলো। ওই দিন যতটুকু আমরা দেখেছি, ওই দিন সম্ভবত 23 থেকে 27 মিনিট পর্যন্ত বিরোধী নেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই সাধারণত শেষ করতেন এবং শেষ করার পরে সাথে সাথে উনি গাড়িতে উঠে যেতেন, বিকজ বেশি দেরি হলে ওই জনতা ভেঙে গেলে তখন আর ওই রাস্তায় গাড়ি চলতে পারতেন না। কাজে ওখানে থাকতে থাকতেই সাধারণত এর আগেও আমরা দেখা গেছে যে উনি ওটা বলি সাথে সাথে গাড়িতে উঠেছেন, মানে গাড়িটা মার্সিডিজ বেঞ্জ যে আপনার বুলেট প্রুফ গাড়ি ওটা পাশেই রাখা ছিল। তো সেদিন উনি যে 27 মিনিট বা 23 থেকে 27 মিনিট যে বক্তব্য দিয়েছেন, এর মধ্যে কিন্তু কোনো থ্রোয়িং হয়নি। ওটা শেষ করার পরে প্রায় 3 থেকে 5 মিনিট পরে থেকে থ্রোয়িং গুলো শুরু হয়েছে। তো ওই সময় হিসাব অনুযায়ী বিরোধী নেত্রীর ওই সময় স্টেজে থাকার কথা ছিল না, কিন্তু ওই যে আপনাদের একজন যুগান্তরের একজন বোধহয় সাংবাদিক মিস্টার গোর্কি, ফটোগ্রাফ ছিলেন উনি। তো যখন ওই বক্তব্য শেষ করে উনি যখন গাড়িতে উঠতে যাবেন, তখন উনি নাকি বলছেন যে আপনাকে খুব ভালো লাগতেছে বা দিস এন্ড দ্যাট, আমরা একটা স্ন্যাপ নিব। তো তখন সবাই লাইনে দাঁড়িয়ে স্ন্যাপ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। ওই সময় 3 থেকে 5 মিনিট সময়টা ব্যয় হয়েছে এবং তারপরে থেকে থ্রোয়িংটা হয়েছে আর কি। দেখেন, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট যে আপনার যদি কাউকে আসলে যদি ওই ওনাকে টার্গেট করে কিছু করা হতো, তাহলে তো বক্তব্য শুরু 5-7 মিনিট পর থেকেই তো এই জিনিস শুরু হতো। এবং আপনারা জানেন যে উপর থেকে একটা গ্রেনেডও কিন্তু ইয়ের উপরে পড়েনি, আপনার ট্রাকের মঞ্চের মধ্যে পড়েনি, সব আশেপাশে পড়েছে। অথচ অপরাধ বিশেষজ্ঞরা বলেন যে যদি ওইখান থেকে এমন একটা পজিশন ছিল যে কাউকে একদম টার্গেট করেই থ্রো করা যেত এবং তার শরীরের উপরেই মারা সম্ভব ছিল 3-4 5 তলা থেকে, এটা হয়নি। তো এটাও একটা
এটাও একটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে এটা কেমন হলো, এটা কেন এরকম হলো। হুম। তো এরপরে মানে- যাই হোক, মানে সরাসরি শেখ হাসিনাকে টার্গেট করলেও তাকে টার্গেট করে গ্রেনেড মারা হয়নি, আপনি বলতে চাচ্ছেন? ওটাই মানে তারপরে নি গ্রেনেডটা পরে শুধু তাকে না, ইভেন ওই যে ট্রাক, সাধারণত এখানে তো টেম্পোরারি ট্রাক করা হয়, মঞ্চ করা হয়, ধরেন চারটা ট্রাক লাগিয়ে দিয়ে ওটার উপর মঞ্চ করে, ওই টোটাল মঞ্চের উপরই কিন্তু কোনো থ্রোয়িং বা কোনো পড়েনি। এটাও একটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন যে এটা। আর একটা বিষয় হলো ওনার শেখ হাসিনার বিরোধী নেত্রী ওনার একটা পার্সোনাল বডিগার্ড ছিল, আপনার হয়তো মনে আছে, ল্যান্স নায়েক মাহবুব। মাহবুব ইজ দ্য অনলি পার্সন যে যে যাকে বলা হয়েছে, তদন্তে দেখেছি যে তাকে হি ওয়াজ শট ডেড বাই রিভলভার, মানে পিস্তলের গুলি দ্বারা সে নিহত হয়েছে। তো আপনারা জানেন পিস্তলের গুলি থাকে সাধারণত, পিস্তল বা রিভলভারের রেঞ্জ থাকে 15 থেকে 20 গজ। তো আর সবাই হতাহত গ্রেনেড স্প্লিন্টারে হলেও উনি কিন্তু নিহত হয়েছেন গুলিতে। সেই গুলিটা কোত্থেকে কিভাবে আসলো, তখন একটা কথা চাউর হয়ে গেছিল যে উনি হয়তো বুঝতে পেরেছিল যে এই ঘটনাটা কিভাবে হচ্ছে বা কি কারণে হচ্ছে, সেই কারণে হয়তো হয়ে থাকতে পারে। এটা একটা ন্যারেটিভ, ওটা ওইদিকে আছে। আর আরেকটা জিনিস যেটা তদন্তে এসেছে যে আপনার 19 এবং 20 তারিখে 19 এবং 20 তারিখেই হত্যাকারীরা ওই যে ইসলামিক জঙ্গি যে নাম দিয়েছে, যে কি সব নামটা এদের আবিষ্কার, হুজি টুজি, এগুলো আগে আমাদের দেশে ছিল না, এখনো আছে না নাই, যে সেটা একটা বক্তব্য আমাদের একজন এডিশনাল আইজি সাহেব উনি স্টাফ কলেজে যে বক্তৃতায় বলেও ফেলেছিলেন। যাই হোক, ওটা মুখ ফুটকে বলার পরে আবার উনি আবার বলছেন যেটা নিয়ে তোমরা বাইরে আলোচনা করো না। এরকম অনেক কিছু দাম টাম দেওয়া, নতুন তকমা দেওয়া, শুনেছি আমরা একটু আপনার কাছে, আপনারা তখন দায়িত্বে ছিলেন, আপনাদের কাছে তো আসলে মূল বিষয়গুলি ছিল বা তথ্যগুলি ছিল। আসলে দরকার যে জঙ্গি সংগঠনগুলোর নামটা এসছে, এগুলির ব্যাপারে কতটুকু ইনফরমেশন আসলে সঠিক ছিল না, এগুলো একটু জানতে চাই, বলেন। না বললাম তো যে আমি অনেক জঙ্গির নাম ওই সময় আমরা শুনেছি, যার আগে কখনো আমরা এখানে ইসলামিস্ট বলতে কিছু দল, জামাত ইসলামীকে বুঝতাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে বুঝলাম, এরকমই কিছু দল। কিন্তু যে হুজি, তারপরে জেএমবি নিউ, জেএমবি ওল্ড, এই কথাগুলো আমরা এখন আগে কখনো শুনিনি বা দেখিনি আছে। যাই হোক, যেটা ওদের পুলিশ রিপোর্টেই বলা হয়েছে যে 19 এবং 20 তারিখেই ওই ক্রিমিনালরা বা অপরাধীরা যে জায়গাটা রেকি করে আসে। আপনি খুব সিগনিফিকেন্ট দেখেন, ঘটনা মানে মিটিং হলো 21 তারিখে, পুলিশও জানলো না, কেউ জানে না, শুধুমাত্র জানেন যিনি মিটিং এর ভেন্যু শিফট করেছে তিনি, আর জানে অপরাধী যারা থ্রো করেছে তারা 19 তারিখে বা 20 তারিখে যে তারা জায়গাটা রেকি করে আসে। এটা পুলিশ রিপোর্ট, কাহার আকান্তের রিপোর্টের মধ্যে বলা আছে, অফুজুল হকের রিপোর্টের মধ্যে এটা বলা আছে। কাজে এইটাও একটু কেমন একটা ফিশি কথা হয়ে যায়। আর জজ মিয়ার কথা যেটা বলা হয়েছে, এইটা আমি কাউকে ডিফেন্ড করার জন্য বলছি না। জজ মিয়াটা হতে পারে, যদি এরকম হয়ে থাকে, সেটা ওই সময় আমরা শুনেছিলাম যে এটাও একটা কনস্পিরেসির পার্ট। ওই যে বিএনপির যারা অপোজিট পার্টি ছিলেন তাদের কনস্পিরেসির পার্ট কেন ছিল সেটার পেছনে এই তথ্যটা এখনো বোধহয় কেউ জানে না। আমি সেটাই একটু বলতে চাই। আপনাদের খেয়াল আছে সাকুরার সামনে একটা ওই যে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, তাতে 11 জন দগ্ধ হয়েছিল এবং অনেকে আহত হয়েছিলেন। তো সেই ঘটনাতে একটা মামলা হয়েছিল। সেই মামলাতে আপনার বেশ কিছুদিন পরে, এটা ধরেন তারিখটা আমার এক্স্যাক্টলি লেখা আছে কিনা আমি জানি না, এনিওয়ে, তো এই কিছুদিন পরে যখন তদন্ত চলতেছিল, মামলাটা তদন্ত করতো ডিবি, তো হঠাৎ করে কালু এবং মাসুম এই দুজন ব্যক্তি ওই ডিবি তদন্তকারী কর্মকর্তার সামনে যে বললো যে এরকম আমরা এই ঘটনাটা ঘটিয়েছি, আমরা খুব অনুতপ্ত, আমাদের ঘুম হয় না, আমাদের শাস্তি হওয়া উচিত, দিস এন্ড দ্যাট ইত্যাদি ইত্যাদি বলে তদন্ত কর্মকর্তারা যখন বললো, সেটা তো দেখলো যে বা এটা তো খুব ভালো। তো ওর সাথে সাথেই ওই যে করলো আপনার, ওই যে তাদের অথরিটিকে বললো, এবং ওই সময় আপনাদের খেয়াল আছে কিনা, আমাদের মারুফ ভাইও তো বলতে পারবেন, ওই আমাদের ওই স্পর্শকাতর মামলাগুলোর জন্য কিন্তু একটা মনিটরিং সেল করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। হ্যাঁ, সেখানে ইয়ের মধ্যে ছিলেন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন আমাদের মানে বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য জায়ান্ট ক্রিমিনাল লয়ার খান সাইফুর রহমান। উনি ওটার উপদেষ্টা ছিলেন। তো যা ওনার কাছে যা হলো, তো উনিও ভেরি হ্যাপি যে এত একটা মানে এরকম একটা সেন্সিটিভ মামলা, সাকুরার সামনে পাসপুরিয়া মামলা, এটা উনি যারা স্বীকার করতেছে, তোমরা 164 করতে চাচ্ছে, করে ফেলো। তো করছে 164 করার উইদিন 10 ডেজ ওই যে যারা সাসপেক্ট আসামি ছিলেন, মানে নানক সাহেব বা আজম সাহেব, তাদের লয়ার ওই ছেলেকে উপস্থাপন করে যে কালু নামের যে ছেলেটা 164 করেছে, সে আপনার ওই সময় দ্য টাইম অফ অকারেন্স রমনা থানা পুলিশের কাস্টডিতেই ছিল। যে লোক ওই সময় রমনা থানা পুলিশের কাস্টডিতে, তাহলে সে কিভাবে যে হামলা করলো বা সেভাবে 164 করলো? কাজে আর আইনেও বলা আছে 164 এটা কোনো এমন কোনো জিনিস না যে এটা আপনার, এটাও বলা আছে এটা কেউ করলে এটা ভেরিফাই করতে হবে যে হাউ ফার ইট ইজ ট্রু। এটা একটা মানে আমাদের এই কোরআন হাদিসের মতো কোনো আয়াত না যেটা পরিবর্তন করা যাবে না, বা এটা বললে এটাই একবার স্বতঃসিদ্ধ হলো, আইনেও সেটা বলা আছে। তো যাই হোক,
তো তখন উনি ওই 164 করার পর যখন এইরকম একটা এম্বারাসিং সিচুয়েশন হলো, এবং সেই এটা দিয়েই কিন্তু নানক সাহেব এবং আজম সাহেব যে আসামি হয়েছেন তাদের থেকে ওই প্লিটে করে ওরা মনে পরে নিষ্কৃতি পেয়েছিলেন মামলা থেকে। তো এই ঘটনাটা তার বোধহয় মাস 4 আগে, যে জজ মিয়ান যে 164 নিয়ে যখন পুলিশ মনিটরিং সেলের কাছে চাইলো যে আমরা যেহেতু 164 করেছি আমরা এটাকে চার্জশিট দিব অন দ্য বেসিস অফ দ্যাট, তখন কিন্তু এই মনিটরিং সেল বললো যে না, এটা তোমরা আরো ভেরিফাই করে দেখো, বিকজ ইতিপূর্বে আমাদের যে এক্সপেরিয়েন্স এটার মধ্যে অন্য কোনো কনস্পিরেসি আছে কিনা অন্য পক্ষের। তো এটা তারা ভেরিফাই করলো, যাচাই বাছাই করলো, করে আবার প্রায় ধরেন মাস 2 পরে আবার বললো যে না এইটাই ঠিক। তো এবারও কিন্তু বিএনপি মানে যদি আপনি বলেন মনিটরিং সেলের চিফ ছিলেন হলো আমাদের হোম মিনিস্টার, আর অন্যান্য মন্ত্রীরা ছিলেন, এবং তারা কিন্তু আবারও ফেরত দিয়ে দিছে। এটা চার্জশিট কিন্তু বিএনপি সময় হয়নি, বা জজ মিয়ার যে 164 এই 64 কিন্তু বিএনপি বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে 2 বছর 4 মাস ছিল এরপরেও ক্ষমতায়। এই 2 বছর 4 মাসের মধ্যে যদি তাদের ইচ্ছাই থাকতো কাউকে মন গড়া কাউকে চার্জশিট করে দিবে বা মামলার মধ্যে ফাঁসাবে, ইট ওয়াজ গুড এনাফ এই টাইমটা 2 বছর 4 মাস কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। সেটা কিন্তু করে নাই, এবং তাদের মনের জোরটা তো বেশি ছিল বলেই আপনার ওইটা ওইভাবে পেন্ডিং রেখে গেছিল। আর একটা জিনিস যেটা আপনাদের হয়তো খেয়াল আছে কিনা, ওই যে যেদিন ঘটনা ঘটে তো সেদিন তো ওই সময় দিতেন প্রাইম মিনিস্টার উনি অনেকগুলো স্টেপ নিয়েছিলেন। একটা হলো যে উনি তাৎক্ষণিকভাবে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার সাথে দেখা এবং তাকে সমবেদনা জানানোর জন্য সুদর্শন যেতে চেয়েছিলেন, ওনাকে অ্যালাউ করেনি। এরপরে উনি নিজে গেছেন হলো সিএমএইচ যেখানে মেজর জেনারেল তারেক সিদ্দিকী এবং মিসেস আইভি রহমান চিকিৎসাধীন ছিলেন, সেখানে যে করেছেন এবং তাদের চিকিৎসা নিশ্চিত রূপে করেছেন। তারপরে ওই দিন আপনার মারুফ ভাই বলতে পারবে, টিভি ওই দিন বিটিভি এটা প্রচার করেনি দেখে বিটিভির মহাপরিচালককে কিন্তু উনি বরখাস্ত করেছেন, সাসপেন্ড করেছিলেন ওই দিনে, যে কেন এই মেসেজটা এই তথ্যটা দেওয়া হয়নি, এই এত বড় গুরুত্বপূর্ণ সংবাদ কেন থার্ড ফেজে যে দেওয়া হয়েছিল এবং খুব ছোট করে দিয়েছিল। তো এগুলো তার ওনার সদিচ্ছার ইয়ে ছিল। শুধু তাই না, এর পরের দিন 22 তারিখে, সোফার আই রিমেম্বার 22 তারিখে ওই যে দিন ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সিকরি উনি বিরোধী নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে যখন দেখা করলেন তখন তো বিরোধী নেত্রী উনি আন্তর্জাতিক তদন্ত দাবি করলেন। তো ওই সময় অন্য একটা কাজে, ওই কাজে ছিল তা না, এফবিআই একটা টিম আমাদের বাংলাদেশে ছিল। তো উনি ম্যাডাম দিলেন প্রাইম মিনিস্টার, উনি জানার পরে তাৎক্ষণিকভাবে বলেছিলেন যে ঠিক আছে ওনাদেরকে একটু রিকোয়েস্ট অনুরোধ করে দেখো যদি ওনার এই কাজে আসে নাই, যদি তাদের যদি সময় দিতে পারে তাহলে একটু জাস্ট একটু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিয়ে যাক বা দেখে যাক। এবং সেই এফবিআই টিম কিন্তু সুদর্শন গিয়েছিল ওনার সাথে কথা বলতে, এবং সেই গাড়িটা যে গুলি লেগেছে বা স্প্রিন্টার লেগেছে ইত্যাদি ইত্যাদি বলে যে গাড়িটা, সেই গাড়িটা দেখার জন্য তাদের অ্যালাউ করা হয় নাই। না মানে গাড়িটা দেখতে দেওয়া হয়েছে, না ওই সময় বিরোধী নেত্রী তাদের সাথে কথা বলেছে বা বিরোধী নেত্রীর পক্ষে অন্য কেউ কথা বলেছে, তাদেরকে অ্যালাউই করা হয়নি। কাজে এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট যে উনি মুখে বলতেছেন আন্তর্জাতিক তদন্ত চান, বাট যখন আন্তর্জাতিক তদন্ত সংস্থার লোকজন গেল ওটাও উনি অ্যালাউ করেন নাই। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে গ্রেনেড হামলায় কারা জড়িত ছিল, কারা এই কাজ করেছিল, সম্পূর্ণ বিষয়টুকু আপনারা এই টকশোর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।